সো ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স কোর্সে আমরা প্রিভিয়াস দুটা ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন দেখছি। ইন্ট্রোডাকশন বা ডেটা সায়েন্সের প্রয়োজনীয়তা কতটুকু, ডেটা সায়েন্স কোথায় কীভাবে কেন কাজে লাগে, এবং ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং ডিপ লার্নিং এগুলো যে একে অপরের পরিপূরক এটাও বুঝতে পারছি। এবং রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করতে ডেটা সায়েন্স আমাদের কীভাবে হেল্প করে, উইদাউট ডেটা সায়েন্স আমরা এগুলো পারতাম না, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। সো আজকের এই ভিডিওতে আমরা ডেটা সায়েন্সের সঙ্গে স্ট্যাটিস্টিকের যে রিলেশন আছে, সো ওইটা জানার চেষ্টা করব যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা ডেটা সায়েন্সে কীরকম প্রভাব ফেলে। সো শুরুতেই যদি ডেফিনেশন দেখি, স্ট্যাটিস্টিক্স ইন্ট্রোডাকশন। সো আমি সাইড স্লো করে নিই। এখানে স্ট্যাটিস্টিক্স ইন্ট্রোডাকশন, স্ট্যাটিস্টিক্স ইজ এ স্টাডি অফ কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। এখানে 5টা টার্ম আছে। অ্যাট ফার্স্ট আমাদেরকে ডেটা কালেকশন করতে হবে, অর্গানাইজ করতে হবে, এরপরে অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা ইন্টারপ্রিটেশন করব, অ্যান্ড দেন ইন্টারপ্রিটেশন করে যে রেজাল্টটা পাবো সেটা আমরা রিপ্রেজেন্ট করব। সো এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মূল উদ্দেশ্য। নো স্ট্যাটিস্টিক্স আর পসিবল উইদাউট ডেটা। সো যদি আমাদের একটা ডেটাই না থাকে তাহলে আমরা এগুলো কীভাবে করব। অ্যান্ড টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, সাধারণত দুই ধরনের স্ট্যাটিস্টিক্স হয়। একটা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটা আসলে কোনো কিছু মিনিং করে না, জাস্ট একটা রিপ্রেজেন্ট করে। এটাতে কোনো সম্ভাবনামূলক কোনো কিছু কাজ নেই। জাস্ট যেমন আমি যদি বলি যে একটা ক্লাসের 10 জন স্টুডেন্টের মার্ক, তাদের মার্ক কত, এরকম এক্সামের মার্ক কত, তো এটা জাস্ট একটা ডেটা রিপ্রেজেন্ট করে। আবার যদি বলি যে একটা দেশের জনসংখ্যা কত, এটা একটা ডেটা জাস্ট রিপ্রেজেন্ট করতেছে। সো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে আমাদের একটা ডিসিশন মেকিংয়ে সাহায্য করে। টেস্ট অফ হাইপোথিসিস, যেটা ইউজ করে আমরা কোনো একটা ডিসিশন মেক করতে পারি। যেমন যদি বলি যে ওই ক্লাসের স্টুডেন্টের মার্কের উপর বেস করে, র্যান্ডমলি কিছু স্টুডেন্টের মার্কের উপর বেস করে আমি ডিটারমাইন করতে চাচ্ছি যে ওই ক্লাসটাতে স্টুডেন্ট রেজাল্টটা কীরকম আসছে। সো যদি একটা দেশের জনসংখ্যা উপর বেস করে, একটা দেশের জনসংখ্যার উপর বেস করে আমি বলতে পারি যে দেশের জনসংখ্যাটা কি মানে কম আছে নাকি বেশি জনসংখ্যা, এই ঘনবসতিপূর্ণ এলাকা নাকি কম বসতিপূর্ণ এলাকা। সো একটা হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে জাস্ট ডিসিশন মেকিংয়ে সাহায্য করে। সো এই দুইটা হচ্ছে স্ট্যাটিস্টিকের টাইপ। সো সবার প্রথমে আমাদের এই যেই টাইপের স্ট্যাটিস্টিকই হোক না কেন, তো অ্যানালাইসিস করার জন্য আমাদের ডেটাটাকে কালেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট। সো ডেটা কালেক্ট করার জন্য আমরা দুইভাবে কালেক্ট করতে পারি। দুই টাইপের আছে স্ট্যাটিস্টিক্সে। সো একটা হচ্ছে প্রাইমারি ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা যেটা আমরা নিজেরা কালেক্ট করি, বিভিন্নভাবে কালেক্ট করি। যেমন যদি ওই যে শুরু থেকেই একটা এক্সাম্পল দিয়ে আসতেছি, যে ডায়াবেটিস ডেটা সেটের কথা যদি বলি আমি, যে তাহলে আমি নিজে একা একা গিয়ে একটা পার্সনের ডেটাগুলো কালেক্ট করতেছি। সো ওইটা হবে তখন আমার প্রাইমারি ডেটা। বাট আমি যখন গুগল, গিটহাব বা ক্যাগল থেকে এই জিনিসগুলো সার্চ করে বের করবো, ওটা হবে তখন আমার সেকেন্ডারি ডেটা, যেটা আরেকজন কালেক্ট করে রাখছে। এবার স্ট্যাটিস্টিক্যাল মেথড, এখানে স্ট্যাটিস্টিক্যাল মেথডটা কীভাবে অ্যাপ্লাই হয়, আমরা যদি একটু ইন ডেপথে শুরু থেকে দেখি, যে অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে আইডেন্টিফাই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড প্রবলেম আইডেন্টিফাই করার পরে আমাদের যেটা করতে হবে, ডিটারমাইন দ্য প্রবলেম অ্যান্ড পপুলেশন অ্যান্ড স্যাম্পল। সো ওই প্রবলেমটার পার্সপেক্টিভে আমাদের পপুলেশন এবং স্যাম্পলটা ডিটারমাইন করতে হবে। দেন আমাদের ডেটা কালেকশন শুরু করতে হবে। এরপরে আমরা যেটা করবো ডিসক্রিপটিভ ডেটা অ্যানালাইসিস। এখানে ডেটা কালেকশন করার পরে এই ডেটাটাকে আমরা অ্যানালাইসিস করব যে এখানে কোনো কিছু ইনফরমেশন গ্যাপ আছে কি না। সো এরপরে যেটা করতে হবে প্রবলেম সলভিং বাই অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেথড। সো ওই যে প্রবলেমটা আমরা ফাইন্ড করছি, দেন পপুলেশন, স্যাম্পল, ডেটা কালেকশন করে ডিসক্রিপটিভ অ্যানালাইসিস করছি, অ্যান্ড দেন এরপরে কী করলাম যে প্রবলেম সলভিং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেথড, যে ওই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কোন মেথডটা অ্যাপ্লাই করতে হবে। সাপোজ একটা কলামে কিছু ভ্যালু মিসিং আছে। সো এগুলো যদি নিউমেরিক্যাল ভ্যালু হয় তাহলে আমি মিন বা মিডিয়াম করে সেই মিসিং ভ্যালুগুলোকে ফিল আপ করতে পারি। সো এটা করার জন্য আমার অবশ্যই স্ট্যাটিস্টিকের প্রয়োজন। সো এটা এখানে বলা হয়েছে যে রেজাল্ট অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট। সো এরপরে আমরা একটা রেজাল্ট অ্যানালাইসিস করতে পারি এবং রিপোর্ট জেনারেট করতে পারি যে ওই কলামে আর কোনো মিসিং ভ্যালু নেই। সো এটা স্ট্যাটিস্টিক্যাল মেথড। অ্যান্ড দেন এখানে শুরুতেই যে টার্মটা ছিল প্রথমে পপুলেশন অ্যান্ড স্যাম্পল। এখানে পপুলেশন এবং স্যাম্পল এটা কি, যে পপুলেশন হচ্ছে
এখানে হোল জনসংখ্যা, আমি যদি একটা কান্ট্রির জনসংখ্যা চিন্তা করি, যে বাংলাদেশের হোল জনসংখ্যাকে বলবো আমরা হচ্ছে পপুলেশন। অ্যান্ড দেন আমার ওই ডায়াবেটিস ডেটা সেটটার জন্য যদি আমরা একটা ডায়াবেটিস প্রেডিকশন ডেটা সেটের কথা চিন্তা করি, তাহলে আমরা র্যান্ডমলি কিছু কিছু পার্সনকে সিলেক্ট করতেছি, যেমন এখানে ঢাকা থেকে কিছু, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, রংপুর থেকে। সো এই র্যান্ডমলি কিছু ডেটা যে কালেক্ট করতেছি, এটা হবে তখন আমার স্যাম্পল। সো এটা ছিল পপুলেশন, অল পপুলেশন, আর র্যান্ডমিক পপুলেশন থেকে আমরা কিছু ডেটা পাইলাম, সেটা হচ্ছে স্যাম্পল। সো স্যাম্পল কাম ফ্রম পপুলেশন, এটা আমরা জানি যে সাধারণত এই যে এখানে যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা সাধারণত পপুলেশন থেকেই আসে। সো ওই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয়েছে যে আমরা যদি দেখি যে ইফ অ্যান অর্ডিনারি পারসন ইজ আস্কড টু পিক এ ম্যাঙ্গো ফ্রম এ বাস্কেট, ইউ উইল অনলি চুজ বিগ, ফ্রেশ অ্যান্ড রিপ ওয়ান। সো কেউ যদি ম্যাঙ্গো কিনতে, আম কিনতে যায়, তাহলে অবশ্যই বড়, ফ্রেশ, তাজাগুলাই কিনবে। সো বাস্কেটের ভিতরে যতগুলো ম্যাঙ্গো ছিল, তার থেকে সবগুলো ফ্রেশগুলা আমরা নিতেছি। সো ওইটা যে ফ্রেশগুলো নিতেছি, এটা হচ্ছে স্যাম্পল, আর বাস্কেটের ভিতরে ফুল যে ম্যাঙ্গোগুলো ছিল, এটা হচ্ছে তখন পপুলেশন। সো এখানে আরও অনেক এক্সাম্পল হইতে পারে। সো এটা ছিল পপুলেশন অ্যান্ড স্যাম্পল। সো আমরা এখন দেখি যে টাইপ অফ স্যাম্পলিং। সো স্যাম্পলের আসলে কী কী টাইপ হতে পারে। স্যাম্পল বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড, আর একটা হচ্ছে নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড। সো প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথড এটা আসলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা আসলে একটা সম্ভাবনা প্রেডিক্ট করে যে এটা হতে পারে এরকম কিছু। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড এটা হচ্ছে জাস্ট ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যে এটা জাস্ট একটা ডেটা রিপ্রেজেন্ট করে, জাস্ট কোনো কিছু বর্ণনা করে আমাদেরকে, জাস্ট একটা জিনিস শো করে, বাট এটা কোনো ডিসিশন মেকিংয়ে হেল্প করে না। সো স্যাম্পলিং মেথড, প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডের মধ্যে আছে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো এখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি, যে পপুলেশন যে ডেটার মধ্যে র্যান্ডমলি একটা ডেটা বা র্যান্ডমলি কিছু ডেটা নিয়ে আমি কাজ করতেছি, বা র্যান্ডমলি একটা ডেটা নিব। যেমন কি হতে পারে, যে লটারির কথা যদি আমরা চিন্তা করি, যে এখানে 20 জনের মধ্যে থেকে যে কোনো একজন হবে উইনার, যে কোনো একজন। তো এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর এরপরে আসে হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, যে এখানে ক্লাস্টার স্যাম্পলিং মূলত এই ডেটা সেটে গ্রুপ আকারে থাকে, যে পপুলেশনকে যদি বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়, তাহলে সেটা হবে ক্লাস্টারের মতো করে, দেন ওই গ্রুপ থেকে কিছু ডেটা নিয়ে কাজ করতেছি। তো ওটা হচ্ছে ক্লাস্টারিং স্যাম্পলিং। এরপরে আছে সিস্টেমেটিক স্যাম্পলিং মেথড, যে আমার 1000 জনের মধ্যে থেকে আমি 100 জন র্যান্ডম নাম্বার বা র্যান্ডম কিছু নিয়ে কাজ করব। সো এই র্যান্ডম যে নিব, 1000 জন পার্সনের মধ্যে থেকে 100 জন র্যান্ডম পার্সন নিব, এই র্যান্ডম পার্সন নেওয়ার জন্য যে টেকনিকটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক। এরপরে আছে হচ্ছে এখানে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এখানে মূলত যদি এরকম থাকে যে 1000 জনের মধ্যে 200 জন পার্সন নিতে হবে, তার মধ্যে 100 জন ছেলে, 100 জন মেয়ে, তো সেটা যদি এরকমভাবে আমি ডেটাটা কালেক্ট করি, তাহলে এটা হবে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং। সো এগুলো ছিল প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক। সো এই যে ডেটাগুলো আমি কালেক্ট করতেছি, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যে একটা কিছু ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে, এই জন্য এগুলো ছিল হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডের মধ্যে এখানে আছে হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। এটা আসলে যে কোনো জায়গা থেকে আমি ডেটা নিতে পারি। যেমন আমি যদি চিন্তা করি, আমি একটা ডায়াবেটিস ক্লাসিফিকেশন করব বাংলাদেশের মানুষজনের। সো এখানে আমার সবথেকে কাছের সুবিধা হচ্ছে আমি ঢাকায় বসবাস করি, এখানে ঢাকার কিছু পার্সোনাল ডেটা নিয়ে আমি কাজটা করতেছি। সো এটা তখন হবে কনভেনিয়েন্স স্যাম্পলিং। যখন আমি দূরে যেতে পারতেছি না বা অনেক প্রবলেম হচ্ছে ডেটাগুলো কালেক্ট করতে, সেক্ষেত্রে রিসার্চাররা এটা ইউজ করে। তো এক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, যে মেশিন বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এটা ছিল। এরপরে আমাদের স্নোবল স্যাম্পলিং। এটা হচ্ছে যে আমি যে পপুলেশন থেকে স্যাম্পলটা কালেক্ট করতেছি, সব মানে হোল পপুলেশন কাভার করার জন্য আমি যতটুকু স্যাম্পল কালেক্ট করতে পারতেছি, তো ওই স্যাম্পলের দ্বারা আমার আরও কিছু স্যাম্পল কালেক্ট করতেছি। এই বিষয়টা হচ্ছে স্নোবল স্যাম্পলিং টেকনিক। যেমন আমি যদি চিন্তা করি যে আমি বাংলাদেশের ডায়াবেটিস পেশেন্টের ক্লাসিফিকেশন করব, এই জন্য হোল পপুলেশনের ডেটা কালেক্ট করতেছি। তো এখানে হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, এখান থেকে কিছু পার্সনের ডেটা নিয়ে বলছি যে তোমরা আরও কিছু পার্সনের ডেটা কালেক্ট করো।
সো তখন ওটা হবে হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এরপরে আছে হচ্ছে আরেকটা টেকনিক কোটা স্যাম্পলিং, যেখানে যদি আমি নির্দিষ্ট করে বলে দিই যে এই ডায়াবেটিস ক্লাসিফিকেশনের জন্য 250-500টা পেশেন্টের নিয়ে ক্লাসিফিকেশন করবো, এর মধ্যে 250টা ছেলে 250টা মেয়েই থাকবে, এর কম বেশি যেন না হয়। সো এটা একটা কোটা স্যাম্পলিং টেকনিকের মধ্যে পড়ে। সো এটাই ছিল স্যাম্পলিং টেকনিক। এই জিনিসগুলো আমরা একটু ইন ডিটেলসে দেখি এখানে, যে শুরুতে প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সো প্রবাবিলিটি স্যাম্পলিং ছিল এখানে, প্রবাবিলিটি স্যাম্পলিং হ্যাজ দ্য প্রবাবিলিটি অফ বিং সিলেক্টেড অ্যাজ এ সিম্পল অফ ইচ নাম্বার অফ পপুলেশন। সো যে কোনো ধরনের পপুলেশন আমরা সিলেক্ট করতে পারি। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ক্ষেত্রে যেটা আমাদের খুব কাছাকাছি প্রয়োজন, দিস মেথড ইজ কল নন প্রবাবিলিটি স্যাম্পলিং বিকজ দ্য রিসার্চার জাজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট ইন সিলেক্টিং স্যাম্পলিং। সো তারা আসলে জাজমেন্ট করবে যে এটা সিলেক্ট করার জন্য কোন সেক্টর থেকে সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট আমার জন্য। সো এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এটা ছিল নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে পড়ে। এগুলো আমাদের স্যাম্পলিং মেথড। সো প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডের মধ্যে ছিল 4টা টাইপ। একটা ছিল হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড, এরপরে ছিল স্টার স্যাম্পলিং মেথড, আর দুটো ছিল সিস্টেমেটিক স্যাম্পলিং, আর একটা ছিল হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। সো আমরা একটা একটা করে দেখি এখানে। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো র্যান্ডম স্যাম্পলিংয়ের কথা যদি চিন্তা করি, এই সিনারিওটা থেকে এটা হচ্ছে আমার পপুলেশন, আর এখান পপুলেশন থেকে আমরা স্যাম্পল কালেক্ট করতেছি। সো এখান থেকে র্যান্ডম স্যাম্পলিং, আমি র্যান্ডমলি কিছু পার্সনকে উঠে নিলাম, এখান থেকে উঠে নিলাম। সো এই যে র্যান্ডমলি কিছু পার্সনকে উঠে নিছি, এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং টেকনিকের মধ্যে পড়ে। আর ক্লাস্টারিং স্যাম্পলিং টেকনিকের মধ্যে যে বলছি যে এখানে কিছু গ্রুপ আকারে থাকবে। যদি এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, এখানে যদি আমি একটা গ্রুপ করি, দেন এখানে যদি একটা গ্রুপ করি, দেন এখানে যদি একটা গ্রুপ করি, এখানে যদি একটা গ্রুপ করি, দেন এই গ্রুপগুলো থেকে যদি আমি ডেটা কালেক্ট করি, তখন সেটা হবে হচ্ছে ক্লাস্টারিং স্যাম্পলিং টেকনিক। এখানে যেটা দেখানো হয়েছে যে এখানে একটা গ্রুপ আছে, এখান থেকে কিছু ডেটা কালেক্ট করা হয়েছে, এখানে একটা গ্রুপ আছে, এখান থেকে কিছু ডেটা, এখান থেকে কিছু ডেটা কালেক্ট করা হয়েছে। সো গ্রুপ আকারে রেখে ডেটা কালেক্ট করলে সেটাকে বলবো আমরা ক্লাস্টার স্যাম্পলিং। সো ওই জিনিসটা এখানে আরও ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং টেকনিক, যেটা বলতেছিলাম যে 1000 জন থেকে যদি আমি 100 জন র্যান্ডমলি নেই, একটা বলে দিই যে এরকম যে 100 জনের মধ্যে 50 জন ছেলে হবে এবং 50 জন মেয়ে হবে, তাহলে সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং টেকনিকের মধ্যে পড়ে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইজ এ হোমোজেনিয়াস গ্রুপ বেস। সো এই গ্রুপগুলো যেন সেম থাকে এটা মেনটেন করে স্যাম্পলিং মেথড। অল মেম্বার অফ দ্য সেম গ্রুপ ইউজুয়ালি হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক, সাচ গ্রুপ আর কল্ড স্ট্র্যাটা। সো ওই যে বললাম, যদি হচ্ছে মেল এবং ফিমেল থাকে তাহলে এই গ্রুপগুলো সেম, মেলের মধ্যে শুধু মেলই থাকবে, ফিমেলের মধ্যে শুধু ফিমেল থাকবে। আর এখানে এই এক্সাম্পলটাতে এখানে 3টা গ্রুপ করা হয়েছে, 3টা গ্রুপই আসলে সেম ক্যাটাগরির উপর বেস করেই করা হয়েছে, যেখানে কিছু বৃদ্ধ লোক রাখা হয়েছে, এখানে কিছু ইয়াং মহিলা রাখা হয়েছে, এখানে কিছু ছোটো বাচ্চা রাখা হয়েছে। সো এই গ্রুপগুলো সেম হতে হবে। সো এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং টেকনিক ছিল। আর সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক, যে আমি বলছিলাম যে সিস্টেমেটিক স্যাম্পলিং follows a specific sequence. For example, every 2, 3, 4 or any number of data is taken. So এখানে কিছু পপুলেশন আছে, এখান থেকে আমাকে স্যাম্পল সিলেক্ট করতে হবে সিস্টেমেটিক টেকনিকে। সো আমি এখান থেকে যে স্যাম্পলগুলো সিলেক্ট করব সেটা অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে সিলেক্ট করছি। এখানে 6 মানে 3, 6 এবং 9। সো এই যে 3 নাম্বার পয়েন্টের ব্যক্তি এখানে আসলো, 6 নাম্বার পয়েন্টের ব্যক্তি এখানে, 9 নাম্বার পয়েন্টের ব্যক্তি। সো এই যে একটা 3, 6, 9 একটা সিস্টেমেটিক ওয়েতে আগাইতেছে, সো এই জন্য একে বলা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং টেকনিক। এরপরে ছিল আমাদের টাইপ অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা ছিল হচ্ছে একটা সবার ফার্স্টে যেটা ছিল হচ্ছে কনভেনিয়েন্ট স্যাম্পলিং টেকনিক, এরপরে ছিল হচ্ছে নন প্রবাবিলিটি, এরপরে স্নোবল, কট, এখানে অতিরিক্ত একটা আছে যে জাজমেন্টাল স্যাম্পলিং। সো আমরা একটা একটা করে দেখি এখানে। সো জাজমেন্টাল স্যাম্পলিং এটা হচ্ছে অ্যাজ এ রিসার্চার, একজন রিসার্চার সে তার নিজের ইচ্ছা মতো সে ডেটা পপুলেশন থেকে ডেটা কালেক্ট করবে। তো ওটা এখানে বলা হয়েছে যে ইন জাজমেন্টাল স্যাম্পলিং রিসার্চার সিলেক্ট স্যাম্পল
from the population according to his own discretion. And স্নোবল স্যাম্পলিং টেকনিক ওই যেটা বলছিলাম যে একজন রিসার্চার সে সাধারণত দুইটা জায়গা থেকে সে ডেটা কালেক্ট করতেছে এবং সে নর্মালি দুইটা ডিভিশন থেকে ডেটা কালেক্ট করতে পারতেছে এবং ওই ডিভিশন থেকে ওই পার্সনের সহযোগিতায় সে আরও কিছু ডেটা কালেক্ট করতেছে এবং এদের সহযোগিতায় আবার সে আরও কিছু ডেটা কালেক্ট করতে পারতেছে। সো এটা একটা চেইন আকারে কাজ করে, এটা কি বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং টেকনিক। যে যখন তার একার পক্ষে এই ডেটাগুলো কালেক্ট করা পসিবল হচ্ছে না তখন সে অন্য কারো দ্বারা কালেক্ট করতেছে। সো ইটস স্যাম্পলিং টেকনিক ইটস ইউজুয়ালি টেক্স স্যাম্পল দ্যাট আর ডিফিকাল্ট টু রিচ ইন এ পার্ট অফ দ্য পপুলেশন। সো যখন এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় কালেক্ট করা তখন সে এই টেকনিকটা অ্যাপ্লাই করে। ইন দিস কেস এ স্যাম্পলিং সার্ভার অ্যাজ এ রেফারেন্স টু দ্য নেক্সট স্যাম্পল। সো এটা আসলে রেফারেন্স হিসাবে কাজ করে যে তার পরবর্তী স্যাম্পলিংয়ে কী কী আসতে পারে। এরপরে এখানে আসা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং টেকনিক। যে জায়গা থেকে পপুলেশনের ডেটা পপুলেশন থেকে স্যাম্পল যে আমরা কালেক্ট করবো, সো যেই জায়গাটা আমার জন্য সব থেকে বেশি সুবিধা মনে হবে সেখান থেকে আমি কিছু ডেটা কালেক্ট করব। এখানে দেখা যায় এই এক্সাম্পলটাতে যে এটা হতে পারে আমার একটা নিয়ারেস্ট এলাকা বা এই এলাকার ডেটাটা কালেক্ট করতে আমার অনেক বেশি সুবিধা, সো এখান থেকে আমি র্যান্ডম ডেটা কালেক্ট করে নিয়েছি। বাট এক্ষেত্রে এই ডেটাগুলো তখন মেশিন চিনতে পারবে না, বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা একটা লিমিটেশন। বাট একটা অ্যাডভান্টেজ আছে কি যে আমরা এই ডেটাগুলো যখন কালেক্ট করা পসিবল হয় না তখন আমরা এই যে জায়গাটাতে খুব সুবিধা যেখান থেকে কালেক্ট করতে আমাদের ইজি হয় সেখান থেকে আমরা ডেটা কালেক্ট করি। আর কোটা স্যাম্পলিং যেটা বলছিলাম যে ইন দ্যাট কেস অফ কোটা স্যাম্পলিং ইউজুয়ালি এ সার্টেন পপুলেশন অর কোটা ইজ ফলোয়িং ইন দ্য স্যাম্পল সিলেকশন। সো এখানে কোটা স্যাম্পলিংয়ের এই পপুলেশন থেকে যখন আমরা এই স্যাম্পলটা কালেক্ট করব, যদি আমাদের নির্দিষ্ট করে বলে দেয় যে মেল হতে হবে 50 জন আর ফিমেল হতে হবে 50 জন অথবা মেল অ্যাবভ 50 জন। সো এই যে একটা নির্দিষ্ট করে কোনো একটা কন্ডিশন বলে দিল আমাদের, আমরা তখন স্যাম্পলিং করার সময় কোটা স্যাম্পলিং টেকনিকটা অ্যাপ্লাই করব। সো এই ছিল পপুলেশন এবং স্যাম্পল, কীভাবে আমরা পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করবো এবং এগুলার স্যাম্পলিং কালেক্টের যে টেকনিকগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখি যে এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি, যে আসলে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা মিন, মিডিয়াম এবং মুডকেই বুঝি সাধারণত। সো এটা আমাদের কোন কোন ক্ষেত্রে কাজে লাগে। সো এটা একটু স্লাইডটা শো করে নিলে সুবিধা হয়। ওকে, সো আমরা জানি যে মিন, মুড অ্যান্ড মিডিয়াম ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অফ এনি ডেটা। যে কোনো একটা ডেটার সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করে। সো এই যে ডেটা সায়েন্সে এখানে মিন, মিডিয়াম, মুড, স্ট্যাটিস্টিকের মধ্যে যে মিন, মিডিয়াম, মুড আছে এটা কীভাবে কাজে আসতেছে। সো শুরুতে বলছিলাম যে যখন ডেটা সেটের মধ্যে অনেক মিসিং ভ্যালু থাকবে, ডেটাকে ক্লিন করার জন্য এই মিসিং ভ্যালুগুলো আমাদের হ্যান্ডেল করতে হবে বা মেনটেন করতে হবে, তখন আমাদের হচ্ছে এই মিন, মিডিয়াম, মুড ইউজ করে আমরা ওই মেনটেনেন্সটা করতে পারি। সো এই জন্য এই সেন্ট্রাল টেন্ডেন্সির অনেক গুরুত্ব আছে ডেটা সায়েন্স। সো নর্মালি আমরা মিন কীভাবে বের করি, আমরা জানি যে এখানে যদি কিছু ডেটা থাকে তাহলে সেই ডেটাগুলোর যদি কল করি, মিন যে সামেশন অফ এক্স, এখানে ডেটা এবং টোটাল নাম্বার অফ ডেটা, এটা ডিভাইড করলে আমরা মিন পাই। সো মোট মানে প্রচুরক, এখানে কোন ডেটাগুলো সব থেকে বেশি আছে ওইটা থেকে আমরা প্রচুরক ডিটারমাইন করতে পারি। এখানে যে এক্সাম্পলটা আছে এখানে 14, 13, 11, 14, 15, সো 12, 16, 17, 11, 14। সো এই ডেটা সেটটাতে এখানে 14 আছে 3 টাইমস। সো এখানে আমরা বলতে পারি যে মোড এখানে 3। সো মোড এখানে 3 না, এখানে হচ্ছে এখানে মোড 14, বাট আমরা মেজার করলাম মোড এটা এখানে হচ্ছে 3 টাইম থাকার কারণে এখানে মোড হচ্ছে 14। আর মিডিয়াম আমরা বের করি, এখানে দুটো অবজারভেশন চিন্তা করতে হবে। যদি আমার ডেটা সেটটা যদি হচ্ছে অড নাম্বার অফ থাকে, অড নাম্বার অবজারভেশন হয়, তাহলে আমরা নর্মালি এই ফর্মুলা ইউজ করে আমরা মিডিয়াম বের করি। আর যদি ডেটা সেটটা যদি ইভেন হয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা ওই ডেটা সেটের মিডিয়ামটা বের করি। সো এখানে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে, জাস্ট ইজিয়েস্ট এক্সাম্পল, যেগুলো আপনারা বুঝতে পারবেন। আর এখানে একটা কোশ্চেন যে হোয়াই নিড মিডিয়াম হোয়েন মিন হ্যাজ, মানে কেন আমরা মিডিয়াম ইউজ করি, মিন কেন ইউজ করি না। সো এটা একটা বেটার অ্যাডভান্টেজ আছে
যে যখন ডেটা সেটে আউটলেয়ার অনেক বেশি থাকবে, মানে ডেটার মধ্যে অনেক ডিস্টেন্স বেশি থাকবে, তখন আমরা সাধারণত মিডিয়াম ইউজ করাটাই বেটার হয়। এখানে মিন ইউজ করলে এখানে ভ্যালু অনেক তারতম্য করে, ভ্যালু অনেক কম বেশি হয়। সো এখানে যদি আমরা মিডিয়াম ইউজ করি তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা পাই। এই জন্য আমাদের এখানে মিডিয়াম ইউজ করাটা ভালো যদি ডেটা সেটে আউটলেয়ার অনেক বেশি থাকে। আর ডেটা স্প্লিট, এখানে হোয়াট ডাজ ইট মিন ডেটা স্প্লিট? ডেটা স্প্লিট রেফার্স টু হাউ ফার অর ক্লোজ দ্য ডেটা ভ্যালু আর ভ্যালুস আর ডিস্ট্রিবিউট ফ্রম দ্য মিন অর এভারেজ। তো ডেটা স্প্লিট মূলত আসলে মিন বা এভারেজ থেকে ওই ভ্যালুগুলো, যে ডেটা সেটের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কতটা ডিস্টেন্সে আছে ওই জিনিসটা সে ডিটারমাইন করে। সো যদি বেশি ডিস্টেন্সে থাকে তাহলে আমরা বলবো যে লার্জ স্প্রেড, আর যদি কম ডিস্টেন্সে থাকে, যদি ক্লোজ থাকে, কাছাকাছি থাকে মিনের, তাহলে বলবো আমরা স্প্রেড ইজ স্মল। সো এখানে দুটো এক্সাম্পল যদি চিন্তা করি, এখানে ক্লাস এ এবং ক্লাস বি, এখানে কিছু ডেটা দেওয়া আছে 48, 50, 51, 49, 52, এবং ক্লাস বিতে কিছু ডেটা দেওয়া আছে 20, 35, 50, 70, 90। সো দুইটারই যদি আমরা মিন করি তাহলে দেখবো যে প্রায় অ্যারাউন্ড 50-50-এর কাছাকাছি আমরা মিন দেখতে পারবো। কিন্তু এখানে প্রথম ক্লাসের জন্য এটাতে হচ্ছে স্প্রেড স্মল, কারণ 50-এর কাছাকাছি সব ডেটাগুলো আছে। বাট সেকেন্ড ক্লাসের জন্য যদি আমরা চিন্তা করি, ক্লাস বির জন্য, তাহলে এখানে 50 থেকে 20 অনেক বেশি ডিস্টেন্স, 50 থেকে 90 অনেক বেশি ডিস্টেন্স। সো ক্লাস বি হচ্ছে লার্জ স্প্রেড, এটা আমরা বুঝতে পারলাম। বাট এখানে লার্জ স্প্রেডটাই ক্লাস বি হচ্ছে মোর স্ক্যাটেড। কারণ কি, যে এই বেশি ডিস্টেন্সে থাকার কারণে এখানে মডেল বা মেশিন এখানে জটিল প্যাটার্ন শিখতে পারে। সো দ্যাটস ওয়াই ক্লাস বি ইজ মোর স্ক্যাটার্ড। সো এখানে আমরা যদি একটু বক্স প্লটের মাধ্যমে চিন্তা করি যে ডেটা স্প্রেডটা কীরকম, তো সবার আগে আমাকে ইনার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হবে। যে আমাদের ডেটা সেটটা দেওয়া আছে, সেই ডেটা সেটের মধ্যে এখানে Q1-এর, Q2 এবং Q3-র যে মেজারমেন্টটা আছে সেই জিনিসগুলো আমাকে বের করতে হবে। এখানে Q1 মূলত, মানে আমি যদি আমার দেওয়া ডেটা সেটটাকে, এটার কথা যদি চিন্তা করি, যে এখানে 40, 50, 51, 59, 52, এই ডেটা সেটটাকে যদি আমি 4টা ভাগে ভাগ করি, এখানে যদিও অনেক অল্প ডেটা, তো আমরা এখানে দেখি যে এখানে অনেকগুলো ডেটা আছে। সো অ্যাট ফার্স্ট আমাদের টাস্ক কি, যে এই ডেটা সেটে কোনো আউটলেয়ার আছে কি না সেটা ফাইন্ড আউট করা। সো এটার জন্য আমাদেরকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করে নিতে হবে সবার আগে, Q1, Q2, Q3, Q4। সো Q4 না, আলটিমেটলি Q1, Q2 এবং Q3-র মধ্যেই আসলে সব কিছু পড়ে যায়। এখানে যদি আমরা শুরুতে এখানে অ্যাট ফার্স্ট Q1 যেটা 20% ডেটা মিন করে, Q2 এখানে 50% ডেটা মিন করে, এবং Q3 এখানে টোটাল 75% ডেটা মিন করে, এবং Q4 টোটাল 100% ডেটা মিন করে। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে Q1, Q2 এবং Q3 বের করা, কারণ আমাদের হচ্ছে ইনার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে হবে, যেটা আমাদের আউটলেয়ার ফাইন্ডিং করতে সাহায্য করবে। সো এখানে একটা ফর্মুলা আছে যে ইনার কোয়ার্টাইল রেঞ্জ ইকুয়ালস টু Q3 মাইনাস Q1। সো এখন আমরা দেখি যে আমরা Q1 কীভাবে বের করবো, Q2 কীভাবে বের করবো, আর Q3 কীভাবে বের করবো, এবং ইনার কোয়ার্টাইল রেঞ্জটা কীভাবে বের করবো, এবং ডেটা সেটের মধ্যে কোনো আউটলেয়ার আছে কি না সেটা কীভাবে বুঝতে পারবো। সো ওই রিপ্রেজেন্টেশনটা, এই যে আউটলেয়ারের রিপ্রেজেন্টেশনটা, সেটা আমরা বক্স প্লটের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করি, যেটা আমাদের এখানে ফার্স্ট কোয়ার্টাইল, এখানে হচ্ছে মিডিয়াম, হচ্ছে থার্ড কোয়ার্টাইল। সো এরপরে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু থাকে, আর এখানে হচ্ছে মিনিমাম ভ্যালু থাকে, এবং এর বাইরে যদি কোনো ভ্যালু থাকে ডেটা সেটের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলবো আউটলেয়ার। সো এই এক্সাম্পলটা আমরা চিন্তা করি এখানে, যে এখানে আমার যে এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের Q2 হচ্ছে একদম মিডিল পয়েন্টের ভ্যালু, মিডিয়াম ভ্যালুটা। সো এই ডেটা সেটের থেকে যদি আমি মিডিয়াম ভ্যালু বের করি, এখানে 2, 3, 4, 5, 6, এখানে টোটাল 12টা ডেটা আছে, তার মানে এখানে এই দুইটার মিডিল পয়েন্টটা হবে Q2। সো এখানে Q2 পেয়ে গেলাম। এরপরে যদি আমি Q1 বের করি, দেন এই Q2-র এই পাশে একটা ডেটা সেট আছে, আর এই পাশে একটা সেট আছে। সো এখন এই ডেটা সেটের এই Q2-র এই পাশে যেটা আছে সেটার মিডিয়ামটা হবে Q1, এবং Q2-র রাইট সাইডে যে ডেটা সেটটা আছে সেটা মিডিয়ামটা হবে Q3। সো এটার মিডিয়ামটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটার মিডিয়ামটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে Q1, আর রাইট সাইডের এটা Q3, এটার মিডিয়ামটা হচ্ছে এইটা।
সো এভাবে আমরা আমাদের ডেটাসেট থেকে আমরা Q1, Q2 এবং Q3 ফাইন্ড আউট করব, অ্যান্ড দেন আমরা হচ্ছে IQR বের করবো। IQRটা হচ্ছে ডিফারেন্স বিটুইন Q3 অ্যান্ড Q1। সো Q1 এবং Q3 এবং Q1 এর পার্থক্যটাই হচ্ছে IQR, যার উপর বেস করে আমরা বুঝতে পারবো যে এই যে ডেটাসেটটা দেওয়া আছে এখান থেকে 502, 550, 561, 607, 630, এই যে ডেটাসেটটা যে দেওয়া আছে এই ডেটাসেটের মধ্যে কোনো ভ্যালু আউটলায়ারের আওতাধীন আছে কি না ওইটা আমরা মেজার করবো। সো আমরা তাহলে এখন Q1 বের করতে পারছি, Q2 বের করতে পারছি, Q3 বের করতে পারছি এবং ইনার কোয়ার্টাইল রেঞ্জও বের করতে পারছি। সো এখন আমরা দেখি যে আউটলেয়ার বের করার জন্য এখানে রুলস কী কী। সো এখানে এই ডেটা সেটটাতে ওই সেম প্রসেসই অ্যাপ্লাই যদি করে আমরা Q1, Q2, Q3 এবং IQR বের করি, অ্যান্ড দেন আমরা বলতে পারবো যে এখানে দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে মিনিমাম কেসে আউটলেয়ার, যে সব থেকে কম থাকতে পারে কিনা কোনো ভ্যালু আউটলেয়ারের মধ্যে পড়তেছে, অথবা ম্যাক্সিমাম কেসে আউটলেয়ার, যে অতিরিক্ত একটা বেশি ভ্যালু আছে যেটা আউটলেয়ারের মধ্যে পড়তেছে। সো ওইটার কন্ডিশন হচ্ছে যদি এক্সের ভ্যালুটা Q1 - 1.5 ইন্টু IQR, এটা করে যদি আমি একটা ভ্যালু পাবো, এই ভ্যালু থেকে যদি কোনো ভ্যালু ছোটো হয়, এক্সের ভ্যালুটা যদি এই ভ্যালু থেকে মানে এই ভ্যালুটা থেকে এক্সের ভ্যালুটা যদি ছোটো হয়, এখানে ডেটা সেটে যদি এই ভ্যালু থেকে কোনো ছোটো ভ্যালু থাকে তাহলে ওটা বলবো আমি মিনিমাম রেঞ্জে ওটা আউটলায়ারের মধ্যে করতেছে। দেন ম্যাক্সিমাম রেঞ্জের কথা যদি চিন্তা করি, যে এখানে Q3 + 1.5 ইন্টু IQR, এইটা ক্যালকুলেট করে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু থেকে আমার যদি এই ডেটা সেটে কোনো ভ্যালু বড় হয়, এই ভ্যালুটা থেকে যদি ডেটা সেটের মধ্যে কোনো ভ্যালু যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কেসে আউটলায়ার পাবো। সো আশা করি বুঝতে পারছেন। আরেকটা এক্সাম্পল দেখলে আমরা একটু ক্লিয়ার হয়ে যেতে পারবো। সো এই ডেটা সেটটার কথা একটু আগে যেটা দেখলাম, যেখানে Q1, Q2 এবং Q3 বের করছি এবং IQR এখানে বের করছি Q3 - Q1 করে। দেন আমরা এখানে তিনটা জিনিস পাইছি, Q1, Q2 অ্যান্ড Q3 অ্যান্ড IQR। সো এখন আমাদের বের করতে হবে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম রেঞ্জ। সো ওইটার জন্য আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখছিলাম যে লোয়ার বাউন্ডারি ফর আউটলেয়ার, এখানে ছোটো কোনো ভ্যালু আছে কিনা ডেটা সেটের মধ্যে সেটা আমরা কীভাবে চেক করবো, Q1 - 1.5 ইন্টু IQR এই ফর্মুলা ইউজ করে। ছোটো কোনো বাউন্ডারি যদি এই ভ্যালুটা থেকে আমার দেওয়ার ডেটা সেটের কোনো ভ্যালু যদি কম থাকে তাহলে সেটা বলবো লোয়ার বাউন্ড ফর আউটলেয়ার। আর যদি ডেটা সেটের ভ্যালুটা যদি বেশি থাকে, কোনো একটা ভ্যালু যদি বড় থাকে তাহলে সেটা বলবো আমি আপার বাউন্ড ফর আউটলেয়ার। সো এখানে এই লোয়ার বাউন্ড ক্যালকুলেশনের জন্য ভ্যালু আসছিল 380.75 অ্যান্ড আপার বাউন্ড ফর আউটলেয়ার আসছিল 922.75। সো আমাদের ডেটা সেটের ভিতরে 922.75 থেকেও কিছু ভ্যালু বেশি ছিল, যে আমরা যদি দেখি এখানে ছিল না, আসলে সর্বনিম্ন ভ্যালু ছিল 901। যদি এখানে আরও একটা ভ্যালু থাকতো কোনো একটা কিছু তাহলে সেটা বড় 922 থেকে, তাহলে সেটা আউটলেয়ারের মধ্যে পড়তো। সো এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো আপনারা সলভ করবেন। আমি এটার সলিউশন ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।